সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আমরা কম বেশি কিন্তু সবাই জানি যে নারীদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে মেনোপজের এই সময়টা। আজ আমরা মেনোপজ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, আর এর জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষজ্ঞ চিকিৎসককে। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি সেই অতিথির সঙ্গে। ডাক্তার লায়লা আরজুমান্দ বানু 1951 সালে মার্চ মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1975 সালে বরিশাল মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালে অপস অ্যান্ড গাইনি বিভাগের অধ্যাপক ও চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ, আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের অগণিত দর্শকদের। ম্যাম, নারীদের একটা নির্দিষ্ট বয়সে মেনোপজ হয়ে থাকে, এই মেনোপজ সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছে। মেনোপজ মানে মেনস্ট্রুয়েশন পজ হয়ে যাচ্ছে, মানে বন্ধ হয়ে যাচ্ছে। বাংলা এটাকে বলি আমরা ঋতুবন্ধ। কিন্তু আশ্চর্যের ব্যাপার বা একটা মজার ব্যাপার হলো যে আমাদের রোগীরা কিন্তু ঋতুবন্ধ জিনিসটা বুঝে না, তারা কিন্তু মেনোপজে অভ্যস্ত। তো কাজেই তারা হয়তো এসে বলবে যে আমার এত বছর মেনোপজ হয়েছে। ব্যাপারটা হলো যে মেয়েদের যখন 12-13 বছরের পর থেকেই মেনস্ট্রুয়েশনটা শুরু হয়, মাসিক শুরু হয়, সেটাকে আমরা মেনার্কি বলি। মাসিক যখন শুরু হয়, তো এই মাসিকটা হতেই থাকে, তার মধ্যে তার বাচ্চা কাচ্চা হয়। বয়সের একটা পর্যায়ে এসে যেমন 45-40-ও অনেকের হয়, সেটাকে আমরা সাধারণত খুব একটা স্বাভাবিক ধরি না। স্বাভাবিকটা হচ্ছে যে 45 থেকে 55 পর্যন্ত এই সময়টা হচ্ছে যে কোনো মেনোপজ হতে পারে বা ঋতুবন্ধ হতে পারে। যেখানে 45 থেকে 55 বছর হচ্ছে আমাদের একটা মানে মোটামুটিভাবে রেঞ্জ। তো এটা গড়টা হচ্ছে 51 বছর। 51 বছর এটা একদম সারা পৃথিবীব্যাপী যে মেয়েদের 51 বছর বয়সটাই হচ্ছে মেনোপজের বয়স। তো অনেকের আগেও হয়। তো এটা কী কারণে হয়? এটা হলো যে মেয়েদের যে হরমোন থাকে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, সেই হরমোনটা আস্তে 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 বয়স হতে হতে সেই হরমোনটা কমে যায়, এবং এই হরমোনটা কমে যাওয়ার পরে মাসিকটা বন্ধ হয়ে যাচ্ছে। এবং মাসিক বন্ধ হলে সেটাকে আমরা মেনোপজ বলি। কিন্তু অনেক সময় দেখা যায় যে কারো বয়স হচ্ছে 20-30 বছর, তখন তার কোনো কারণে মাসিক বন্ধ হয়েছে, সেটাকে কিন্তু আমরা মেনোপজ বলবো না, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তো মেনোপজ মেয়েদের জীবনের 1/3 সময় কিন্তু মেনোপজে কাটে, এবং এই সময়টা কিন্তু খুবই একটা মানে কি বলবো, একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করার একটা সময়। কারণ তার সারা জীবন ধরে সে তার সংসার করেছে, বাচ্চা মানুষ করেছে, তারপর দেখা গেল যে সে একেবারে একা হয়ে গেছে বা তার হাজব্যান্ড আছে সাথে, কিন্তু তার কিছু করার নেই। তো অনেক মহিলারাই দেখবে সারা জীবন তারা হাউসওয়াইফ ছিল, এখন কিছু না কিছু কর্মব্যস্ততার মধ্যে ঢুকে গেছে, এবং এটা যদি ঢুকে তাহলে কিন্তু মেনোপজটা সঠিকভাবে তারা ব্যবহার করতে পারে। তো সেই জন্য আমরা মেনোপজ হলে আমরা রোগীদের আগে থেকে বোঝাই যে তার কী হতে পারে। একটা ভুল ধারণা আছে এখানে যে মেনোপজের আগে তারা মনে করে যে মাসিক খুব বেশি পরিমাণে যাবে, এবং দেখা যায় সেজন্য তারা ডাক্তারের কাছে আসে না। ডাক্তারের কাছে আসে যখন একবারে হিমোগ্লোবিন দেখা গেছে যে কমে, মানে অ্যানিমে রক্তশূন্যতা হয়ে গেছে, তখন নিয়ে আসে। যখন বেশি রক্ত যাবে সেটা কখনোই স্বাভাবিক মেনোপজ না। স্বাভাবিক মেনোপজ বলতে আমরা বুঝি যে 2-3 মাস পরে পরে মাসিকটা হচ্ছে এবং কমে যাচ্ছে, ফ্লোটা আস্তে আস্তে এরকম করে একদিন বন্ধ হয়ে যায়। তো 6 মাস থেকে 1 বছর পর্যন্ত, সাধারণত 1 বছর আমরা ধরি যে 1 বছর যদি কারো মাসিক বন্ধ থাকে 40-45 বছরের পরে, তাকে আমরা সত্যিকারের মেনোপজ বলবো। তো অনেকের আগেও হয়। মেনোপজ তার হয়েছে কিনা বা তার অন্য কোনো অসুখের কারণে তার মাসিক বন্ধ আছে কিনা সেটা দেখা সবচেয়ে ভালো উপায়, একটা মাত্র উপায় আছে, সেটা হলো একটা হরমোন টেস্ট করা। সেটা হলো FSH, ফলিকল স্টিমুলেটিং হরমোন। তো এই টেস্টটা করলে যদি আমরা দেখি যে এটা পরিমাণ অনেক বেশি, তার মানে সে মেনোপজে চলে গেছে। তো কাজে একটা টেস্ট দিয়ে বোঝা যায় যে তার মেনোপজ হয়েছে কিনা। আর তার অনেক কারণেই তার আগে থেকে মেনোপজ হতে পারে। যদি তার কোনো কারণে 2টা ওভারি অপারেশন হয়ে থাকে, তারও তো অনেক কারণ ছাড়াও যদি তার দেখা যায় যে 40 বছরের আগে 35 বছরে অনেকের মেনোপজ মানে মাসিক বন্ধ হয়ে যায়। আর অনেকের আছে যে বংশগত হতে পারে, যে হ্যাঁ তার মা খালা সবারই একটু আর্লি মেনোপজ হয়ে গেছে। যখন একজন নারীর খুব আর্লি মেনোপজ হয়ে থাকে, সেটাকে আমরা বলতে পারি যে এই সময়টা তার একটা ট্রানজিশনাল পিরিয়ড যায়, তখন সে আসলে মানসিকভাবে সেই বিষয়টাকে একেবারে মেনে নিতে পারে না। এই ক্ষেত্রে আসলে একজন গাইনোকোলজিস্ট হিসেবে আপনারা কিভাবে আসলে সেই পেশেন্টটিকে আপনারা ডিল করে থাকেন বা কাউন্সিলিং করে থাকেন? রোগীরা যখন আসে, তার যদি মাসিকটা বন্ধ হয়ে যায় বা বন্ধ হতে থাকে আস্তে আস্তে, তখন সে বুঝতে পারে যে আমার আসলে মাসিকটা বন্ধ হয়ে যাচ্ছে, তখন সে খুবই উৎকণ্ঠিত থাকে। এসে বলবে যে ম্যাডাম আমি এসব বুঝি না, আমাকে মাসিক করাই দেন। এখন ওষুধ দিলে তো মাসিক হবে, যতদিন ওভারিতে কিছু কিছু তো ওভাম থাকে, ফলিকুল থাকে, তো কাজে হরমোনটা তৈরি করে কিছুটা।
তো সেই হরমোনের কারণে হয়তো আমরা ওষুধ দিলাম, দেখা যায় তার মাসিক হচ্ছে, ওইটা নিয়ে সে খুশি থাকতে চায় আরও কয়েক বছর, কিন্তু এটা ঠিক না। ওটাতে আবার অনেক রকম পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তো ন্যাচারাল বা প্রাকৃতিকভাবে যেটা মাসিকটা বন্ধ হয়ে যায়, যে মেনোপজ যদি হয় তার স্বাভাবিক মেনোপজ, সেটাকে মেনে নেওয়া উচিত। কারণ এই সময়টা তো সবারই তো শরীরে একটা চেঞ্জ আসে। ছেলেদেরটা হয়তো বোঝা যায় না, পুরুষ মানুষদের তাদের মাসিকের সমস্যা নেই, কিন্তু তাদেরও অ্যান্ড্রোপজ হয়, সেটাকে অ্যান্ড্রোপজ বলে। যখন হরমোন কমে যায়, তার নানান ধরনের জটিলতা দেখা যায়, তখন সেটাও কিন্তু এরকম অ্যান্ড্রোপজটা মেনোপজের মতনই হয়। এখন মেনোপজ হলে আমাদের মেয়েরা কেন এত ভয় পায়? কারণ মেনোপজ হলে একটা হলো যে তার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে, স্কিনটা একটু লুজ হয়ে যায়, তার চেহারা একটু খারাপ হয়ে যাচ্ছে দিন দিন, তারপর মাংসপেশিগুলো একটু ঝুলে যাচ্ছে, তারপরে তাদের স্কিনে নানান ধরনের দাগ হয়ে যাচ্ছে। এই সময়টা কিন্তু ওজন কমানো খুব মুশকিল। অনেকেই দেখা যাচ্ছে যে অনেক বেশি ওজন হয়ে যাচ্ছে, এবং হরমোনের অভাবে আরেকটা যেটা বেশি সমস্যা হয় সেটা হলো যে সে খুব খিটখিটি হয়ে যায়। বিশেষ করে আমাদের কাছে যখন রোগীরা আসে, তাদের হাজবেন্ডের একটাই কমপ্লেন থাকে যে ম্যাডাম সারা জীবন তো এত ভালো ছিল আমার ওয়াইফ, এখন কেন আমাদের কাউকে চোখেই দিতে পারে না, হাজবেন্ডকে সহ্য করতে পারে না, বাচ্চাদের উপর রাগারাগি করে, এটা কেন হচ্ছে? তখন আমরা বুঝিয়ে বলি যে আসলে এটা হরমোনের প্রভাব। ম্যাম, যে বয়সে মেনোপজটা হোক না কেন, সেক্ষেত্রে হাজবেন্ড এবং পরিবারের বাকি সদস্যদের ভূমিকাটা আসলে কতটুকু? এটি আমি বলছি যে সেখানে তাদের বুঝতে হবে যে কেন এরকম হচ্ছে। তারা তো জানে না যে তার বয়স কত বা তার মাসিক বন্ধ হচ্ছে কিনা। তো তখন ডাক্তারের কাছে আসে, অনেক সময় কিন্তু আসে পেশেন্টরা, এবং হাজব্যান্ডও কমপ্লেন করে যে তার ঘুম হয় না, সারা রাত জেগে থাকে, খুবই এসির ভিতরে সে ঘামতে থাকে, তার এত বেশি গরম লাগে। তো তখন আমরা তো বুঝতে পারি যে এটা মেনোপজের কারণে হচ্ছে। তখন হাজব্যান্ডকে আবার আলাদাভাবে আমরা বুঝাই, বা যদি বড় ছেলে মেয়েরা আসে যে তোমরা এখন তো কিন্তু মাকে খুব বেশি করে তাকে খেয়াল রাখতে হবে, যে তার আসলে কি ঘুম হচ্ছে না, তো ঘুমের ওষুধ দিতে হবে। হরমোনের আমরা তো আজকাল হরমোন দেই, যেটা মেনোপজাল হরমোন বলে এমএইচটি। তো মেনোপজাল হরমোন দিলে পরে সেটা খুব ভালো কাজ করে, একদম মানে ম্যাজিকের মতো কাজ করে অনেকের। তো এইটা হরমোনটা নিয়ে অনেক রকমের একটা ভুল ধারণা আছে যে এই হরমোন খেলে ব্রেস্ট ক্যান্সার হয়, অন্যান্য জায়গায় ক্যান্সার হয়, কিন্তু এটা ঠিক না। হ্যাঁ, মিথ। এটা নিয়ে অনেক রকমের স্টাডি হয়েছে, এবং দেখা গেছে যে প্রথম 5 বছরে কোনো তেমন সমস্যা হয় না, যার জন্য আমি আমার রোগীদের কিন্তু অনেক সময় 5 বছর দিয়ে থাকি। আর এখন আবার একটা ওষুধ এসছে যেটা আমরা 6 মাস পর দিই, তারপর তার অবস্থা দেখি, তারপর আবার হয়তো সেটাকে আমরা কন্টিনিউ করি। এবং মজার ব্যাপার হচ্ছে যে অনেক রোগীরা আছে তারা আর ছাড়তে চায় না তখন সেই ওষুধটা, তারা খেয়েই যাচ্ছে দিনের পর দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু তাদের করতে হবে কি, যে একটা স্ক্রিনিং করতে হবে, যে তার আমরা কিছুটা ব্রেস্ট এক্সামিন করি যে সেখানে কোনো চাকা আছে কি না, জরায়ুর মুখের আমরা টেস্ট করি যদি তার জরায়ু থাকে, তারপর তার বোন ডেন্সিটি, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে আসলে মেনোপজে কি হয়। মেনোপজে একটা আমি যেটা বলছি আসল একটা মানে বেশি কমপ্লিকেটেড যেটা, সেটা হচ্ছে হাড় ক্ষয় হয়ে যাওয়া, যেটাকে আমরা বলি অস্টিওপেনিয়া অথবা অস্টিওপোরোসিস। অল্প হলে আমরা বলি অস্টিওপেনিয়া, আর একটু যদি বেশি হয় তাহলে সেটা হচ্ছে অস্টিওপোরোসিস। দুটোই খারাপ, অস্টিওপোরোসিসটা হলে বেশি খারাপ। তো এটার একটা মানে ডায়াগনস্টিক ব্যাপার হচ্ছে সেটা, যে আমরা যদি বোন মিনারেল ডেন্সিটি বিএমডি শুনে থাকবেন, পেশেন্টরাও দেখে আজকাল বেশ জানে। তো বিএমডি করালে পরে যদি আমরা দেখি যে না বিএমডি কমে গেছে, তার মানে হলো যে তার আসলে হাড় ক্ষয় হওয়া শুরু হয়েছে। তো এই জন্য আজকাল যেটা বলা হয় মেনোপজাল সোসাইটি থেকে, ইন্টারন্যাশনাল মেনোপজ সোসাইটিও একটা আছে, তারা যেটা বলে যে 35 বছরের পর থেকেই কারো কিন্তু ক্যালসিয়াম খেতে হবে, যেটা ক্যালসিয়াম অনেকেই খায় না, ক্যালসিয়াম ভিটামিন ডি এটা খেতে হবে, একটা মাল্টিভিটামিন খেতে হয়। তো এই সমস্ত খেলে পরে এবং রাতে তার ঘুম না হলে একটা মাইল্ড একটা সেডেটিভ খেতে পারে, তাহলে হবে কি তার আস্তে আস্তে তার একটা ভালো মানে ফিলিং অফ ওয়েলবিং যেটাকে আমরা বলি, যে একটা ভালো লাগার ব্যাপারটা, একটা ভালো ফিল করার ব্যাপারটা, এটা একটা বড় জিনিস। তখন দেখা যায় যে তারা অনেক ভালো ভালো কাজ করতে পারে। অনেকে কিন্তু তখন দেখা যায় যে কিছু সমাজ কল্যাণমূলক কাজ নিয়ে ব্যস্ত হয়ে থাকে, এবং কেউ আছে যে হয়তো বা অফিসের চাকরিটাও একটু বাড়িয়ে নিল। এটা হলে পরে মানে জিনিসটাকে মেনে নিতে হবে। অনেকে যেমন কিছুতেই মানে না, বলছে না আপনি আমাকে মাসিক খাওয়াই দেন, না হলে একটু তারা যেটা বলে একটা মজার ব্যাপার, যে হ্যাঁ অনেক সময় হাজবেন্ড হয়তো বলবে যে হ্যাঁ তোমার তো তুমি তো বুড়ো হয়ে গেছো। হাজবেন্ডের ক্ষেত্রে যে তাদের ধারণা যে আসলে যখন একটা নারীর মেনোপজ হয়ে যায় তখন তাদের জৈবিক চাহিদাটা কমে যায়, তো এটা নিয়ে আসলে অনেক সময় দেখা যায় যে তাদের দাম্পত্য কলহ বেড়ে যায়। তো এই বিষয়ে আসলে আপনি কি বলবেন বা আপনার মতামত কি? এটা আসলে হয়, এবং
যেটা বলছিলাম যে মেয়েদেরই বেশি কিন্তু দুর্বলতাটা থাকে, যে আমার চেহারা খারাপ হয়ে যাচ্ছে, আমার চুল পড়ে যাচ্ছে, আমার হাজব্যান্ড হয়তো আমার দিকে অতবার তাকাবে না। কিন্তু আসলে কিন্তু না, আমরা আবার হাজব্যান্ডদের ইন্টারভিউ নিয়ে দেখেছি, তারা বলে যে এটা তো স্বাভাবিক ব্যাপার, যার সাথে আমরা এত সারা জীবন সংসার করলাম তাকে হঠাৎ করে মেনোপজের কারণে আমার অপছন্দ হবে, এটা তো হতে পারে না। তখন তারা কিন্তু অনেক বেশিরভাগ হাজব্যান্ডরাই কিন্তু বেশ চিন্তা ভাবনা করে ওয়াইফদের নিয়ে, যে হ্যাঁ সে কীভাবে ভালো থাকবে। বলে যে ম্যাডাম আপনি ও কীভাবে ভালো থাকবে, ওরে তো এত কষ্ট আমরা দেখতে পারি না। ওই যে বললাম যে এসির ভিতরেও তো সে ঘামতে থাকে, তার গরম লাগে, বেশি গরম লাগে, তার ছটফট ইরিটেবিলিটি, মানে মাথার মধ্যে সবসময় মনে হয় যেন কী হচ্ছে, আর খুব মেজাজ খারাপ থাকে, খিটখিটে মেজাজ হয়ে যায়। তো এগুলোর জন্য আপনি যদি কিছু করেন তাহলে করেন। আমরা তখন একটু ওই যে বললাম কিছু ওষুধ দেই, ওষুধ দিলে পরে কিন্তু সেগুলো খুবই ভালো কাজ করে। ম্যাম, অনেক ক্ষেত্রে অনেক পেশেন্টে বলে থাকে যে কিভাবে আমার মেনোপজটাকে ডিলে করা যায়, সেটার জন্য কি কি চিকিৎসা পদ্ধতি আছে, সেটা যদি আমাদেরকে একটু বলতেন। চিকিৎসা মানে মেনোপজটাকে ডিলে করার একটাই চিকিৎসা, সেটা হলো হরমোনটাকে কন্টিনিউ করা। আমি যদি যে হরমোনটা শরীর থেকে হতো সেটা এখন হচ্ছে না, সেটাকে যদি আমি বাইরে থেকে দেই আর্টিফিশিয়াল, তাহলে তার কিছুদিন মাসিক হবে, কিন্তু পরে একটা সময় সেটাও দেখা যাবে যে কাজ করবে না, হয়তো বা তার বন্ধ হয়ে যাবে মাসিক। তো এইটুকু সময় হয়তো 5-7 বছর সে ভালোই থাকতে পারবে, এটা হলো একটা কথা। আর এখানে হয় কি যে আমরা নানান ধরনের চিকিৎসা আছে। একটা হচ্ছে মানে আমরা ডাক্তারি চিকিৎসা যেটা অ্যালোপ্যাথিক বলি সেটা, আর কিছু আছে কিন্তু যে অনেক কিছু খাবারের ভিতর থেকে পেশেন্টরা হরমোন পেতে পারে। যেমন আমরা বলি যে সয়া প্রোটিন, সেটার ভিতরে অনেক থাকে, তারপরে নানান ধরনের কালকোষ থাকে, সেটাকেও তার ভিতরে থাকে। কিন্তু সব আমরা যেটা পাই আর কি সাধারণত সেটা হলো যে ওইখানে সয়া প্রোটিনটা খুব ইজিলি অ্যাভেলেবল, ওটা বেশি খেতে হবে। পেঁপে খেলে পরেও খুব ভালো, এবং ওই ধরনের মানে যেগুলোর ভিতরে স্ত্রী হরমোনগুলো আছে সেই ধরনের খাবারটা খাওয়া বেশি ভালো আর কি। তাহলে হয় কি যে তারা অনেকে কিন্তু গ্রামের মেয়েরা সবাই তো আর আগের মতো হতো না। যেমন আগে আমরা দেখতাম যে আমাদের মা খালারা তারা বয়স হয়ে গেছে, কুঁজো হয়ে যাচ্ছে, সে কুঁজোটা কিন্তু অস্টিওপোরোসিসের জন্য হচ্ছে। তো মেনোপজ তারা তো আর জানে না, তারা অনেকে আছে কেউ দুধ খাচ্ছে না, কেউ হয়তো এনে। এই সময় যদি ক্যালসিয়ামটা ঠিকমতো পড়ে এবং ভিটামিন ডিটা ঠিকমতো সে খায়, একটা ভিটামিন খেলো, তো তাহলে দেখা যায় যে তার এগুলো, আজকাল আমি নিজেই অবাক হয়ে যাই, 65-70 ইয়ার্সের একটা মেয়ে আসে, আমি চিন্তা করি যে আল্লাহ, ওর বয়স তো 35 বেশি হওয়া উচিত না, 30-এর, এত সুন্দর মেনটেন করে। তো এগুলো একটা পজিটিভ সাইন, মানুষ বুঝে গেছে যে হ্যাঁ আমাকে ভালো থাকতে হবে, এবং আমি ভালো থেকে আমি আমার সংসারকে দেখবো, আমি দরকার হলে কিছুটা সমাজ কল্যাণে কাজ করতে পারি, এবং এনজিওতে কাজ করে অনেকে। তো এই ধরনের আর কি চিন্তাভাবনাটা, পজিটিভ চিন্তাভাবনার জন্য হাজব্যান্ডেরও দরকার, ছেলে মেয়েদেরও দরকার। ম্যাম, আমরা আরও বিস্তারিত জানবো আপনার কাছ থেকে এই মেনোপজ সম্পর্কে। তবে এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। স্ট্রেস বা অ্যাংজাইটি বা হচ্ছে স্ট্রেসে নেই এরকম একটি মানুষ এখন খুঁজে পাওয়া খুবই কঠিন একটি বিষয়। আপনি চান আর না চান, আপনাকে কিন্তু স্ট্রেস ঝামেলা করছে। আপনার এই স্ট্রেসের কারণে বিভিন্ন ধরনের রোগের দিকে আপনি ধাবিত হচ্ছেন। স্ট্রেস নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন ধরনের উপায় রয়েছে, যেমন আপনাকে একই সাথে একটি ভালো লাইফস্টাইল মেনটেন করতে হবে, স্বাস্থ্যকর খাবার খেতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, তাহলে কিন্তু আপনি স্ট্রেস ফ্রি থাকবেন। তবে এই স্ট্রেস ফ্রি থাকার যে আপনার ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টের একটি অন্যতম উপাদান হচ্ছে কিছু খাবার ইনটেক করা, যেগুলো আপনার স্ট্রেস লেভেলকে কমিয়ে আনবে। দই বা দুধের তৈরি খাবার আপনার স্ট্রেস লেভেলকে কমিয়ে আনতে কিন্তু সহায়তা করে, কারণ দুধে রয়েছে বা দুধ জাতীয় খাবার যেমন দই, চিজ, পনির, এগুলোতে রয়েছে টাইরোসিন নামক একটি অ্যামাইনো অ্যাসিড, যেটি আপনার স্ট্রেসের পরিমাণটাকে কমিয়ে আনতে সহায়তা করে। স্ট্রেস যদি আপনি স্ট্রেসফুল হন, তখন টাইরোসিন আপনার স্ট্রেস হরমোনটাকে বাধাগ্রস্ত করে এবং সেই স্ট্রেসটাকে কমিয়ে আনতে হেল্প করে। অক্সিডেটিভ স্ট্রেস বা এই যে স্ট্রেসের অণুগুলো ফ্রি রেডিক্যাল আকারে আমাদের শরীরে ঘোরাফেরা করছে, আপনি যদি দুধ বা দুধ জাতীয় খাবার খান, সেগুলো কিন্তু কমে আসে। সাথে সাথে স্ট্রেস ফ্রি আরও কিছু খাবার রয়েছে, যেমন ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সংবলিত খাবারগুলো। সাধারণত সামুদ্রিক মাছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আমরা পেয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ মাছ হচ্ছে ইলিশ মাছ। আপনার খাদ্য তালিকায় ইলিশ মাছ যদি রাখতে পারেন, ওমেগা-3 আপনি পাবেন। সাথে সাথে অন্য যে খাবারগুলো রয়েছে সেগুলো আমি একটু বলে দিচ্ছি, যেমন ফ্ল্যাক্স সিড, এটা কিন্তু তিসি নামে বাংলায় পরিচিত, যেটি কিন্তু ওমেগা-3 কন্টেইন করে। সাথে সাথে চিয়া সিড, এটি কিন্তু আমরা অনেকেই পরিচিত এই নামটির সাথে, ওয়েট লসের জন্য আমরা খেয়ে থাকি সাধারণত।
কিন্তু এটি কিন্তু ওমেগা 3-এর একটি আধার এবং আপনাকে কিন্তু স্ট্রেস কমাতে সাহায্য করে। সাথে সাথে আরও যে খাবারগুলো রয়েছে আপনার স্ট্রেস কমাতে সাহায্য করে তার মধ্যে রয়েছে বাদাম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ আমরা জানি বাদামে অ্যান্টিঅক্সিডেন্ট সহকারে রয়েছে ভিটামিন B2, জিঙ্ক, আরও অনেক উপাদান যেগুলো কিনা আপনার যে বডিতে ফ্রি রেডিকেলসগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করতে সহায়তা করে। সাথে সাথে আপনি খেতে পারেন একটি ভালো তেল, যেমন হচ্ছে অলিভ অয়েল। স্ট্রেস কমাতে ভালো তেলের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি অত্যাধিক পরিমাণ যদি আপনি ট্রান্স ফ্যাট গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার বডিতে ফ্রি রেডিকেলের পরিমাণ বেড়ে যায়, আর ফ্রি রেডিকেলের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে অক্সিডেটিভ স্ট্রেসের পরিমাণ কিন্তু বডিতে বেড়ে যায়। সেই ক্ষেত্রে এই খাবারটা কিন্তু আপনার স্ট্রেসের পরিমাণকে বাড়িয়ে দিচ্ছে। কিন্তু স্বাস্থ্যকর ফ্যাট যদি আপনি গ্রহণ করেন তাহলে কিন্তু উল্টো ইফেক্ট হচ্ছে। আপনি কিন্তু খুব ভালো একটি তেল আপনার খাদ্য তালিকায় ইনকর্পোরেট করবেন। প্রতিদিনের খাদ্য তালিকায় আপনি যে ভেজিটেবল অয়েল ইউজ করছেন সেখানে সয়াবিন অয়েলের পরিবর্তে আপনি মাঝে মাঝে অলিভ অয়েল, সরিষার তেল, সানফ্লাওয়ার তেল, তিলের তেল এগুলো কিন্তু অল্টারনেটিভ আকারে নিয়ে আসতে পারেন। নারিকেল তেল হচ্ছে মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড যুক্ত একটি একমাত্র এমসিটি অয়েল যেটাকে আমরা বলি নারিকেল তেল। এই নারিকেল তেল আপনার খাদ্য তালিকায় আপনি ইনকর্পোরেট করতে পারেন, তাহলে কিন্তু আপনার স্ট্রেসের পরিমাণ কমে আসবে। প্রকৃতিতে কিছু কিছু খাবার রয়েছে যেগুলো কিন্তু আমাদের সহায়তা করে স্ট্রেস কমাতে। তার মধ্যে অন্যতম হচ্ছে ডার্ক চকলেট। ডার্ক চকলেটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তিতো শাকযুক্ত এই ডার্ক চকলেট যদি আপনি খাদ্য তালিকায় রাখেন তাহলে আপনার অক্সিডেটিভ স্ট্রেসের পরিমাণ কমে আসে, আপনার স্ট্রেস হরমোনগুলোর কার্যক্ষমতা বেড়ে যায়, তখন কিন্তু আপনার স্ট্রেসের পরিমাণ কমে আসে। রাত জায়গা থাকলে অনেক সময় আমাদের কিন্তু স্ট্রেস বডিতে এমনিই বেড়ে যায়, তাই চেষ্টা করবেন পরিমিত পরিমাণ ঘুমানোর সাথে সাথে পরিমিত পানি পান করার জন্য, কারণ আপনার বডি যখন ডিটক্সিফাই হওয়া শুরু করবে তখন কিন্তু আপনার মেইন উপাদান হচ্ছে ওয়াটার। এই ওয়াটার বা পানি যদি আপনার পর্যাপ্ত পরিমাণে দেহে সঞ্চিত অবস্থায় না থাকে আপনার অক্সিডেটিভ স্ট্রেসের পরিমাণ বেড়ে যাবে। তাই পর্যাপ্ত পরিমাণ পানি একটু পরপর যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার স্ট্রেসের মাত্রা কমে আসবে। ঘুমের সাইকেল ঠিক করার ক্ষেত্রে রেগুলার নির্দিষ্ট বেসিসে পানি পান করাটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ, কারণ আপনি যদি রাতের দিকে বেশি পরিমাণ পানি পান করেন অনেকেরই দেখা যায় ওভার একটি ব্লাডার থাকে, যার কারণে ঘন ঘন প্রস্রাব করতে রাতের বেলা ঘুম থেকে উঠতে হয়। সেই ক্ষেত্রে স্ট্রেসের পরিমাণটা কিন্তু বডিতে বেড়ে যাচ্ছে। তাই আপনার চিন্তা করতে হবে যে আপনি কিভাবে পানি পান করলে আপনার এই অক্সিডেটিভ স্ট্রেসটা কমে আসবে। তো সেই জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনাকে নিয়মিত রেগুলার একটা নির্দিষ্ট পানি পান করার একটা রুটিন তৈরি করতে হবে। সাথে সাথে আরও একটি খাবার রয়েছে প্রকৃতিতে পাওয়া যায়, সেটি হচ্ছে রসুন। কাঁচা রসুন অথবা রান্নায় ব্যবহৃত রসুন, আপনি যে কোনো রসুনই যদি আপনি 1 কোয়া রসুনের আচার নিতে পারেন অথবা আস্ত কাঁচা রসুন প্রতিদিন যদি খাদ্য তালিকায় রাখেন তাহলে কিন্তু আপনার অক্সিডেটিভ স্ট্রেস কমে আসবে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট হিসাবে কাজ করে। অনেক সময় দেখা যায় স্ট্রেসের কারণে মানুষের প্রেশার হাই হয়ে যায়, তখন আমরা কাঁচা রসুন খেতে সাজেশন দিই। প্রতিদিনের দুপুরবেলার খাবারের সাথে যদি আপনি 1 কোয়া কাঁচা রসুন খাদ্য তালিকায় রাখেন তাহলে আপনার প্রেশার নিয়ন্ত্রণের সাথে সাথে স্ট্রেস লেভেলও কমে আসবে। তাছাড়াও দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণে শাকসবজি, ফলমূল এগুলো কিন্তু খাদ্য তালিকায় রাখতে হবে। এখনকার যুগে ফাস্টফুড, জাঙ্ক ফুড এগুলো আমাদের খুবই অ্যাভেলেবেল হয়ে গেছে এবং প্রকৃতির যে কাঁচা শাকসবজি, ফলমূল রয়েছে সেখান থেকে আমরা অনেকাংশে দূরে চলে গিয়েছি। তাই খাদ্য তালিকায় সবুজ শাকসবজি, সালাদ এগুলো রাখলে আপনার স্ট্রেস লেভেল নিমিষেই কমে আসবে এবং সুস্থতা আপনার বাড়ির গোড়দোড়ায় চলে আসবে। ম্যাম, আপনার কাছে এখন সার্বিকভাবে জানতে চাই, যখন একজন নারী বা মহিলার মেনোপজ হয়ে যায় তখন আসলে কোন কোন বিষয়গুলো তারা যদি মেনটেন করে তাহলে তারা মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ থাকতে পারবে? শারীরিকভাবে যেটা আমরা বলি যে এই সময়টা তো একটু ওজন বৃদ্ধি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, তো কাজে তাকে একটু বুঝে শুনে খেতে হবে এবং অল্প খাবারটাই বারে বারে খাবে। যেটা আমরা বলি যে রিচ ফুড খুব কম খাবে, ভাজা পোড়াটা কম খাওয়াই ভালো। এমন খাবার খাবে যেটা সহজে হজম হয় এবং সেটা তার পুষ্টিগুণ থাকে,
আর একটা হলো যে তাকে সকালে আমরা যেটা বলি যে একটু মর্নিং ওয়াক করবে, ঘরে কাজকর্ম করবে। শুয়ে বসে থেকে যেমন আগেকার দিনে যেটা হতো যে আমি সারা জীবন কাজ করছি, এখন ছেলের বউ আসছে, ছেলের বউ করুক, আমি এখন বিশ্রাম করি, সেটা কিন্তু তার জন্যই খারাপ। তো কাজে অনেক সময় দেখা যায় আজকাল শাশুড়িরা সব বউর সাথে সমানে কাজ করছে এবং তাতে তারা ভালো থাকছে। সে একটা রান্না করলো বা সে একটা বাইরের কাজে যোগ দিল, সেটা তার শরীরের জন্য এবং সব কিছু মানসিকভাবেও ভালো। আর যদি তার ঘুমটার দিকে খেয়াল রাখতে হবে, যে ঘুম যদি না হয় তাহলে কিছুটা সিডেটিভ আমরা দিতে পারি, তার ভালো ঘুমালো, তার সকালবেলা সে একদম ফ্রেশ হয়ে আসবে। যতটুকু পারে তার যেটা ভালো লাগে, বই পড়তে পারে, কবিতা লিখতে পারে। অনেকেরই অনেকগুলো ছিল যে গান করতে পারে, যে অনেক প্রতিভা ছিল, কিন্তু সাংসারিক প্রতিবন্ধকতার জন্য হয়তো সেগুলো এতদিন দেখা যায়নি। এই সময়টা কিন্তু সেটার একটা বড় সুবর্ণ সুযোগ আর কি, যে সে ইচ্ছে করলেই তার ভিতরে যে প্রতিভাগুলো আছে সেগুলো সে বের করতে পারে। এবং এটাই আমরা বলি যে মেনোপজের এটি হচ্ছে সার্থক ব্যাপার, কারণ এই সময়টা তো তার কোনো রকম চিন্তা ভাবনা থাকে না। বিশেষ করে যে মাসিকের সময়ের একটা ঝামেলা থাকতো আগে, সেটা থাকে না। কাজে তারা নিশ্চিন্ত, বাচ্চাও কোনো ঝামেলা নেই, তো কাজেই তারা নিশ্চিন্ত মনে তারা তাদের কাজ করে যেতে পারে। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি, শুধুমাত্র মেনোপজ না, যে কোনো ধরনের ডিজিজকে প্রিভেন্ট করার জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেই সাথে মানসিক সুস্থতা। সব রোগীর পাশেই কিন্তু চিকিৎসার প্রথম আসে লাইফস্টাইল মডিফিকেশন। তো লাইফস্টাইল মডিফিকেশন আর কিছু না, নিজের কাজকর্ম করা, এক্সারসাইজ করা, হাঁটা, এটাই হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন আর কি। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মেনোপজ সম্পর্কে এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য, এবং শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। একটি কাপল বিবাহিত জীবনে 1 বছর কিংবা 1 বছর অধিক সময় কোনো রকম ব্যারিয়ার কিংবা কন্ট্রাসেপটিভ মেথড ছাড়াই যখন চেষ্টা করছে যে তারা সন্তান নেবে, এবং 1 বছর অতিবাহিত হওয়ার পরেও যখন সন্তান নিতে ব্যর্থ হচ্ছে, তখন তাদেরকে আমরা বন্ধ্যত্ব বলে অভিহিত করি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।